আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক গরিবের অপরাধ। ঘন কুয়াশা ছেয়ে গেছে চারিদিকে, সত্য প্রবাহ বইছে সারা দেশে। কুয়াশার পানি টপ টপ করে পড়ছে বৃষ্টির মতো। শীতে যেন সব কিছু জমাট বেঁধে যাচ্ছে। জামা কাপড় কোনো কিছুই শীতের সাথে আর কুলিয়ে উঠতে পারছে না। হাড় কাঁপানো শীত যাকে বলে তা এবার অনুভূত হচ্ছে ভালোভাবেই। প্রচণ্ড এই শীতে সেলিনা শুয়ে আছে হাসপাতালের মেঝেতে। শীতের কারণে তার শরীর যেন বরফাবৃত হয়ে আছে। সারা রাত এক মুহূর্ত যেন ঘুম আসেনি চোখে। ক্ষতস্থানগুলো বা আরও দগদগে হয়ে গেছে। জড়ায় জড়ায় আঘাতগুলো ফুলে মোটা হয়ে গেছে। পার্স ফিরতে গেলে মনে হয় সে যেন বেরিয়ে যাচ্ছে। ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছিল তার সিকিভাগও খাওয়া হয়নি। বাইরে থেকে ওষুধ কিনতে হবে, তাই টাকার প্রয়োজন। কিন্তু এত দামি ওষুধ কেনার টাকা কোথায় পাবে? অনেক কষ্টে জোগানো সুদের টাকা শেষ হয়ে গেছে সেই কবেই। সেলিনার অসহনীয় অবস্থা দেখে ছোট ভাই কামাল বিচলিত হয়ে পড়ল। তার করারই বা কী আছে? সে এখনও সুবোধ বালক, তবু বোনের এই কষ্ট দেখে সে আর বসে থাকতে পারে না। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকলো। কোনো ডাক্তার আছে কি না দেখলো। জরুরি বিভাগে গিয়ে কারো সাক্ষাৎ পেল না। কর্তব্যরত নার্সরাও দরজা বন্ধ করে নাক ডেকে ঘুমাচ্ছে। ছোট মানুষ, তাই কাউকে ডাক দেওয়ার সাহস করেনি। ব্যথা প্রমোশনে যেন যে ট্যাবলেট দিয়েছিল সেই ট্যাবলেটটি নিয়ে কামাল বেরিয়ে পড়ল হাসপাতালের বাইরে। হাত কাঁপানো এই শীতে তার গায়ে একটি স্যান্ডেজ গেঞ্জি আর হাফ শার্ট। শীতের কারণে তার শরীর অবশ হয়ে আসছে, তবুও দ্রুত হাঁটতে থাকলো সে। আশেপাশে কোথাও কোনো ফার্মেসি খোলা পাওয়া গেল না। এই শীতে সাত সকালে কে ফার্মেসি খুলবে? দ্রুত হাঁটার কারণে কামালের শরীর থেকে ঘাম ঝরতে থাকে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর শাহবাগ মোড়ে এসে দেখতে পেল পিজির সামনে একটি দোকানে মিটমিট করে বাতি জ্বলছে। একটি ফার্মেসি খোলা পাওয়া গেল। স্লিপটি বের করে কামাল জানতে চাইল ট্যাবলেটটি আছে কি না। দোকানি জানালো আছে, প্রতিটির দাম পড়বে 12 টাকা। কয়টা লাগবে? কামালের মনটি দুরু দুরু করে উঠল, কারণ তার কাছে মাত্র 10 টাকা। 10 টাকার নোটটি দোকানির হাতে ধরিয়ে দিয়ে অনুরোধ করলো একটি ট্যাবলেট দিতে। তার কাছে আর কোনো টাকা নেই, অন্যথায় রোগীর অবস্থা আরও অবনতি ঘটবে। দোকানি প্রথমে রাজি না হলেও তার অনুনয় বিনয়ের কারণে সম্মত হলো। দোকানি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে কামাল দ্রুত ছুটল হাসপাতালের দিকে। এসে দেখলো সেলিনা আগের মতোই ছটফট করছে। ব্যথার তীব্রতায় তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। ট্যাবলেটটি খাওয়া দেওয়ার কিছুক্ষণ পর সেলিনার ঘুম চলে আসে। কামাল বোনের পাশেই বসে থাকে। সেলিনা একজন গার্মেন্টস কর্মী। পল্লবীর একটি গার্মেন্টস কাজ করে সে। গত 7 বছরে অনেক গার্মেন্টসে সে কাজ করেছে। এতদিন সেই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম। কিছুদিন যাবৎ ছোট ভাই কামালও তার সহযোগী হয়েছে। ফেরি করে চা বিক্রি করে যে কয় টাকা পায় তার যোগ হয় এর সাথে। 5 সদস্যের সংসারে ব্যয় বহন করা তবুও সম্ভব হয় না। নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থায় কোনো রকম চলছে। একরকম সংগ্রাম করেই তারা টিকে আছে জীবনযুদ্ধে। একদিনের জন্য আহ্লাদে দুটো ভাত তাদের ভাগ্যে জুটেনি। বেঁচে থাকার তাগিদে শুধু জীবনের হাল ধরে আছে। ছোট 3 ভাই বোন ও মাকে নিয়ে 7 বছর পূর্বে সেলিনা ঢাকায় আসে। শেরপুরের নাতিলা বাড়িতে ছিল তাদের বাড়ি। সেলিনার বাবা ছিল একজন ভূমিহীন দিনমজুর। মানুষের বাড়িতে থেকে কেটেছে তাদের জীবন। তার বাবার হাড় ভাঙা খাটুনির কামাই ছিল না প্রধান অবলম্ব। গ্রামের বাড়িতে খরচাপাতি ছিল কম। আশেপাশের মানুষেও সহযোগিতা করত। কিন্তু গরিবের নসিবে বুঝি দুর্গতির শেষ নেই। আচমকা এক ঝড় এসে তছনছ করে দেয় জীর্ণ এই পরিবারটিকে। যে মহাজনের বাড়িতে থাকতো সে মহাজন জমিজমা নিয়ে গ্রাম্য লোকেদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিরাট আকারের সংঘর্ষ বাধে। মহাজনের লোকজন অস্ত্রপাতি নিয়ে ঝগড়া করতে বের হয়। চারপাশে হিসেবে সেলিনার বাপ কি আর বসে থাকতে পারে? সেও তাদের সঙ্গ দেয়। কিন্তু এক পর্যায়ে নিজের দলের একটা বর্ষা এসে সেলিনার বাপের গলায় বেঁধে ঘটনাস্থলে মারা যায় সে। আসলে এটা ছিল মহাজনের লোকেদের পরিকল্পিত। বিরোধী পক্ষে দমনের জন্য তাকে হত্যা করা হয়েছে যেন মামলা শক্তিশালী হয়। দিশেহারা এই পরিবারের তখন কী অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন পর্যন্ত মামলা চলে। এতে লাভ ক্ষতি বা সবই মহাজনের। এদের পাওয়ার কিছুই নেই। 5 সদস্যের সেলিনার পরিবার মাটি কামড়ে হলেও দেশে থাকার শত চেষ্টা করছে, কিন্তু তার আর হয়ে ওঠেনি। কোনো উপায় না দেখে
পাড়ি জমায় রাজধানীতে। সেলিনা নিজে কাজে নেই, গার্মেন্টসে সামান্য আয় দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তবুও খেয়ে না খেয়ে কোনো রকম দিন যাচ্ছিল তাদের। এতদিন ভাই কামালও কিছুটা বড় হয়েছে, সংসারের দুর্দিনের কথা বোঝার বয়স হয়েছে, তাই সে চায়ের ফ্লাক্স নিয়ে ঘুরে যা কিছু পায় তা যোগ্য হয়, সেলিনার আয়ের সাথে কিছুটা সহায় হয়। এভাবেই কোনো রকম কেটে যাচ্ছিল দিন। সেদিন ছিল সোমবার। শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। শরীরে পানির স্পর্শ লাগলে মনে হয় যেন কাঁটা বিঁধছে। সেই 7 সকালে চলে যেতে হয় গার্মেন্টসে। তাই 3 দিন যাবৎ সেলিনা গোসল করার সাহস পায়নি, কিন্তু গোসল না করলেও তার খুবই অস্বস্তি বোধ হয়। এই 3 দিন কেটেছে অসহনীয়ভাবে। আজ একটু আগে শয্যা ত্যাগ করে শীতের সাথে এক প্রকার আড়ি পেতে গোসল করে নেয়। গোসল সবার পরে সে অনুভব করে তার শরীর যেন শীতে বসে যাচ্ছে, হাত পা অবেশ হয়ে যাচ্ছে। ভারী কোনো কাপড় না থাকায় কোনোভাবে তা নির্ধারণ করা যাচ্ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো গার্মেন্টসের সময় হয়ে গেছে, বাকি মাত্র 20 মিনিট। এ সময় শুধু যেতেই লাগবে। কর্তব্যর টানে সে খেয়েই ছুটলো। গেটে ঢুকে দেখলো 8টার বাকি মাত্র 1 মিনিট। যাক, বাঁচা গেল। অন্যথায় আইনের ফাঁক ফোকরে পড়ে কাতরাতে হতো। কিন্তু তার ভেতরে যে শীত বাসা বেঁধেছে তা কিছুতেই সরছে না। সারা শরীর কাঁপছে অবিরত, দাঁতে দাঁতে টক্কর লেগে শব্দ হচ্ছে। গায়ে জড়ানো জামা আর পাতলা ওড়নাকে শীত যেন কোনো তোয়াক্কাই করছে না। এর মধ্যেই কাজ বন্টন হয়ে গেছে। সেলিনার ভাগে পড়েছে মোটা কাপড়ের গেঞ্জির বোতামের ঘর করার কাজ, কিন্তু হাতে কিছুই ধরতে পারছে না। ধরলেও পড়ে যাচ্ছে। সুইয়ের ভিতর সুতো ঢোকানো পর্যন্ত সম্ভব হচ্ছে না। একটি গেঞ্জি গায়ে জড়িয়ে দিল মন্দ হয় না। এতে আর তেমনি কী হবে, তখন কাজ করতেই সুবিধা হবে। এই 7-5 ভেবে সেলিনা একটি গেঞ্জি গায়ে জড়িয়ে নিল। এবার শীত কিছুটা দুর্বল হয়ে আসে, একটু আরাম অনুভূত হয়। তাই এক মনে কাজ চালিয়ে যেতে থাকে সেলিনা। সুপারভাইজারের সাথে 2 দিন আগে তার একটু কথা কাটাকাটি হয়েছিল। সেদিন সে সেলিনাকে হুমকি দিয়েছিল এর প্রতিশোধ করায় গন্ডায় আদায় করে ছাড়বে। এরপর থেকে সে ছিল সুযোগের সন্ধানে। সেলিনার গেঞ্জি গায়ে দেওয়ার দৃশ্যটি সুপারভাইজারের নজর কাড়ল। রাগে সে অগ্নিশর্মা হয়ে যায়। এবার তোমাকে বুঝাবো আমার সাথে বাড়াবাড়ির পরিণতি কী। দাঁত কামড়ে মিনমিন আওয়াজে এ কথাগুলি বলতে বলতে চলে গেল এজিএমের রুমে। অনেক বাড়িয়ে ঘটনা বর্ণনা করল। সেলিনার সম্পর্কে নানা কিছু বলল। এজিমও কোনো কারণে ছিল তার প্রতি মহাক্ষেপা। দুজনের রাগ একত্র হয়ে তা বিস্ফোরণের উপক্রম হলো। সাথে সাথেই ডাকানো হলো সেলিনাকে। সুপারভাইজারের চাহানি দেখেই সেলিনার অন্তরে ছ্যাদ করে উঠল। এবার তার ভেতরে অপ্রসাদিত এক ঘূর্ণিঝড় বয়ে যায়। দুরু দুরু মনে এগিয়ে গেল এজিদির রুমের দিকে। ভিতরে ঢুকেই দেখতে পেল 4টি ক্ষিপ্ত চোখ তার দিকে এভাবে দৃষ্টি ফেলছে যেন তাকে আস্ত গিলে ফেলবে। এজিএম একটি বিশ্রী গালি দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই গেঞ্জি পরেছিস কেন? এটা তোর বাপের না স্বামীর সম্পদ? সেলিনার মুখ থেকে কোনো উত্তর বেরোবার আগেই তার উপর চলতে থাকলো উপযোগী আক্রমণ। দুজনের সাথে যোগ হয়েছে এক দারোয়ান। 3 জনের কিল, ঘুষি, লাথি আর সুপারভাইজারের হাতের কাঁচির আঘাতে বেহুশ হয়ে পড়ল সেলিনা। প্রথমে 2-1টা আর্ধ চিৎকার করতে পারলেও পরে মুখ চেপে ধরায় তা সম্ভব হয়নি। এভাবে পড়ে থাকলো দীর্ঘক্ষণ। সমবেদনার জন্য এগিয়ে এলো না কেউই। সহকর্মীরা কেউ এ খবর জানতে পারেনি। উল্টে তার উপর চুরির অভিযোগ এনে পুলিশ ডাকা হলো। পুলিশ এসে তাদের পকেটে ভারী করলো। বিনিময়ে তাকে পৌঁছে দিল মেডিকেল পর্যন্ত। ততক্ষণে গার্মেন্টস কর্মচারীদের মধ্যে এ খবরটি জানাজানি হয়ে যায়। প্রতিবাদে তারা কিছু মিটিং মিছিলের আয়োজন করে, কিন্তু মালিক পক্ষ অনড়। কিছুতেই তা নমনীয় হলো না। উপরন্তু গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। সাংবাদিকরা কয়েকদিন পর্যন্ত লেখালেখি করে। নারী সংগঠনগুলো বড় বড় হাঁকডাক মারে। 2 দিন যাওয়ার পরেই সবাই চুপ হয়ে যায়। তার কথা স্মরণ করা কিংবা চিৎকার খোঁজ খবর নিতে আসেনি কেউ। সেলিনা হাসপাতালের মেঝেতে পড়ে 10 দিন ধরে কাতরাচ্ছে। সে আজ মৃত্যুর মুখোমুখি। বিভৎস এই সমাজ, নষ্ট এই মানুষগুলোর কথা ভেবে সেলিনা অভিমান করে মৃত্যুর সাথে মিতালির পাততে চায় আজব থেকে মুক্তি পেতে। কিন্তু পরিবারের করুণ চিত্র, ছোট 3 ভাই বোনের নিষ্পাপ মুখগুলো তার এই ইচ্ছে পূরণে বাধা দেয়। তাই সে বেঁচে থাকার স্বপ্ন দেখে দ্রুত সেরে উঠতে চায়। আজ 11 দিন হাসপাতালের মেঝেতে শুয়ে আছে সেলিনা। মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। স্লিম ফিগার আর সৌষ্ঠব্য দেহখানি এখন
কলঙ্কার। এই কয়দিন যেন তার রূপগুণ সব অকেজো হয়ে পড়েছে। ওষুধপত্র নেই কোনো শুশ্রূষা। শরীর ঠিক থাকবে না বলে কিভাবে পয়সার অভাবে ওষুধপত্র খেতে পারছে না। কামালের চায়ের ফ্লাক্স আর ঘরের টুকিটাকি জিনিসপত্র বিক্রি করে যে কয়েকশো টাকা পেয়েছিল তার থেকে কবেই শেষ। এখন শুধু হতাশা আর শূন্যতার মাঝে দিন কাটছে। ছোট ভাই কামাল হতাশার গ্লানি সারাদিনই বয়ে বেড়ায়। ফ্লাক্সটি থাকলে চা বিক্রি করে কয়েক টাকা পাওয়া যেত, তাও এখন সম্ভব হচ্ছে না। পরিবারের প্রধান অবলম্বন বোনকে সুস্থ করে তুলতে সে পাগল প্রায়, কিন্তু তার নিষ্ফল চা অবস্থার কোনো দিনই উন্নতি ঘটাতে পারেনি। আজ সকাল থেকে সেলিনার অবস্থার চরম অবনতি ঘটেছে। আস্তে আস্তে বাকশক্তি হ্রাস পাচ্ছে। সেলিনা ইঙ্গিতে ভাইকে কাছে রাখে, তার গলায় দুহাত চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে। তার ভিতরে সকল দুঃখ, কষ্ট, যাতনা আর গ্লানির বাষ্প যেন বেরিয়ে আসছে একত্রে। বোনের কান্না দেখে কামাল টিকতে পারেনি, সেও ডুকরে কেঁদে ওঠে। ভাই বোনের অঝরে ধারায় এই কান্না চারিদিকে বিরাজ করে পিনপতন নীরবতা। কাঁদার শক্তি হারিয়ে ফেলেছে সে। এক সময় কান্না থেমে যায়। ভাইরে মাথায় হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে সেলিনা বলতে থাকে, কামাল, আমি গেলাম, নষ্ট সমাজের কুৎসিত মানুষের আমাকে আর তোদের মধ্যে থাকতে দিল না। পাপিষ্ঠ এই সমাজে গরিব হয়ে জন্ম নেওয়াটাই একটা বড় অপরাধ। জানি না এই অপরাধ মানুষের কোনো হাত আছে কি না, তবুও বলি আমার মতো এই অপরাধ যেন কেউ না করে। গরিবের অভিশাপ যেন কারোর উপর না পড়ে। তুই অনেক বড় হ, মা আর বোনেদের রেখে তুই আবার চলে যাবি না। বেঁচে থাকলে এই সমাজটাকে আরও ঘনিষ্ঠভাবে দেখতে পারবি, বুঝতে পারবি, এই রীতি চিনতে পারবি, এই বিভৎস চেহারা। কথাগুলো বলতে বলতে আটকে যায় সেলিনার দম। কামালের কোলেই ঢলে পড়ে যায়। কামাল মুখ ধরে চিৎকার করে বোনকে ডাকে, কিন্তু তৎক্ষণে সেলিনা পাড়ি জমিয়েছে অচিনপুরে। প্রিয় পাঠক পাঠিকা, গরিব হওয়া কোনো অপরাধ নয়। গরিব ধনী আল্লাহই বানিয়েছেন, তাই গরিবদের ওপর ধনীদের অত্যাচার কোনো বিবেকবান মানুষের কাম্য হতে পারে না। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুন।